প্রিয় দর্শক, আজ দেখাচ্ছি ইতিহাসের সাক্ষী আর কালের বিবর্তনে হারিয়ে বসতে যাওয়া এক প্রাচীন নগরী, যে নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে এক রাজধানী। নগরীর প্রবেশ মুখে বইয়ের মতো করে সিমেন্ট বালির তৈরির পেয়ে যাবেন একটি নাম ফলক। এই নাম ফলকে পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস দেয়া আছে। আপনি চাইলে এখানে একটু ডু মারতে পারেন। বড়নগর, খাসনগর আর পানামনগর, এই তিন নগরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এই পানামনগর। এই পানামনগরকে কেন্দ্র করেই সেই সময়কার 15 শতকে ঈশা খান প্রথম তৈরি করেন বাংলার রাজধানী, যার জন্য এই পানামনগর এতটা উল্লেখযোগ্য। এই পানামনগরকে তৈরি করা হয় হিন্দু জমিদারদের ব্যবসায়িক একটা কেন্দ্র হিসাবে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁও রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সততা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিভেদ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়িতে 19 শতাব্দীর নামফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দের মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিক ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়ির খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেওয়া যায়। এই ভবনগুলোর স্থাপনার ডিজাইন এবং এর নির্মাণশৈলী দেখলে আপনি অনুমান করতে পারবেন যে আসলে এর স্ট্রাকচারাল কতটা সুন্দর ছিল। যদিও এখন এর সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখতে খারাপ লাগতেছে, কিন্তু তারপরে স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে আসলে সেই সময় কতটা সুন্দর করে ডিজাইন করা হয়েছিল। এর ছাদগুলো খুব সুন্দর করে টালি দিয়ে তৈরি করা ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে আরেকটি ধ্বংসপ্রাপ্ত ভবন দেখা যাচ্ছে, যদি এর আর এখন কিছুই অবশিষ্ট নেই, সব কিছু ধ্বংস হয়ে চলে গেছে। এই নগরের নির্মাণ কাঠামো দেখলে একটা জিনিস বোঝা যায় যে আসলে এটা যখন নির্মাণ করা হয়
তখন এটা পরিকল্পিতভাবে একটা শহর তৈরি করা হয়, কারণ এর যে শহরে যে জলাবদ্ধতা জমলে সেই জল যে নিঃসরণের জন্য এর নিচে কিন্তু খালের দিকে ঢালু করে দেওয়া হয়, যাতে এখানে বৃষ্টির পানি জমলে সেটা যেন খালের দিকে নিচে নেমে যায়। উল্লেখ্য যে পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে বাংলার সুলতানের জন্য একটা গজল রচনা করে পাঠিয়েছিলেন। সেই গজলের সূত্র অনুসারেই এখানে ঘুরতে এসেছিলেন পারস্যের এক পর্যটক। সে ঘুরতে এসে এখানে এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খানজানিখানা, দরবারকক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে রয়ে গেছে এপাশ ওপাশ। এত সময় তো পানাম নগরী তৈরি হওয়ার গল্প শুনলেন, এবার জানুন পানাম নগরী কিভাবে ধ্বংস হয়। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবনে হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানামনগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহযোগিতায় গড়া 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানামনগরকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো 10 থেকে 15 বছরের ইজারা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে আর ইজারা নবায়ন করা হয় না। পানামনগরের মূল প্রবেশপথের ছোট খালটির উপরে একটি সেতু ছিল, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানামনগরের বাড়িগুলো শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে গুমট।
বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে, চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলো ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়েছে সিঁড়ি ও দেয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতেই মানুষ কিংবা পশু পাখি মলমূত্র ত্যাগ করে। অনেক বাড়িরই সিরামিক টাইলসে ভাঙন ধরেছে, খিলানে ধরেছে মরিচা, কোনো কোনো বাড়ির কানিশে গজিয়েছে আগাছা। এখনও অন্তবাটি বহির্বাটি উভয় টিকে আছে এরকম 40টি বাড়ি রয়েছে পানামে। একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে, যার চারদিকে একতলা ও দোতলার দর্শকদের বসার ব্যবস্থা আছে। এটাই হলো সেই পানামা পুল, যে পুলের মাধ্যমে এই শহরকে রাজধানী শহরের সাথে সংযুক্ত করা হয়। আপনারা এই পানাম সিটিতে ঘুরতে আসলে এখানে খাবারের জন্য কয়েকটা হোটেল পেয়ে যাবেন। যেমন আমরা দুপুরে খাবারের জন্য এখানে দেশি মাছ, দেশি ভর্তা এগুলো পেয়ে গেছি। তার সাথে সাথে এই রাস্তার এই পাশে একটা, রাস্তার ওই পাশে একটা, আরও 2-3টা হোটেল পেয়ে যাবেন এখানে খাবারের জন্য। তো এখানে আসলে আপনারা পেট পুড়িয়ে খেতে পারবেন।